নমস্কার এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি 19 আর 20 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। আজকে ক্লাসটা আমি রেকর্ড করে আপলোড করলাম কারণ আমার একটা মিটিং আছে, তো আমাকে তাড়াতাড়ি একটু বেরিয়ে যেতে হবে, তো সেই কারণে আমি রেকর্ড করে আপলোড করে দিলাম 19 আর 20 অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং টু এভরিওয়ান। সকলকে ভালো করে কাটুক তোমাদের প্রত্যেকটা দিন। তো আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন, টুডেজ ফার্স্ট কোয়েশ্চেন 19 আর 20 আগস্টের ডাইরেক্টর জেনারেল। প্রথমে একটা খারাপ খবর দিয়ে শুরু করব যে ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। হোয়াট ইজ হিজ নেম? আমরা কিছুদিন আগেও এনাকে দেখেছি, পড়েছি এনার সম্পর্কে, কিন্তু রাকেশ পাল উনি হঠাৎ করে চেন্নাইতে একটা অফিসিয়াল ফাংশনে পার্টিসিপেট করতে গেছিলেন এবং সে যে অফিসিয়াল প্রোগ্রামে আমাদের ভারতবর্ষের রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং আসার কথা ছিল এবং সেখানে হঠাৎ করে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেই ফাংশনের পরবর্তী সময় কিন্তু উনি প্রয়াত হয়ে যান। ঠিক আছে, অ্যাট দি এজ অফ 59 অনলি। ঠিক আছে, তো ইন্ডিয়ান কোস্ট গার্ড, এটা আমরা জানি যে 1977 সালের 1 ফেব্রুয়ারি কোস্ট গার্ড অ্যাক্ট 1979 পাসের মাধ্যমে ইন্ডিয়ান কোস্ট গার্ড ফরমেশন হয়েছিল এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এটা কাজ করে। মোটো হচ্ছে ব্যায়াম রাকসামাত, মানে উই প্রোটেক্ট। রোল হচ্ছে ল এনফোর্সমেন্ট, কোস্টাল প্যাট্রোল, মেরিন বর্ডার প্রোটেকশন, মেরিন সার্চ অপারেশন, এই সমস্ত কাজগুলো ইন্ডিয়ান কোস্ট গার্ড করে থাকে। এবং রাকেশ পালের প্রয়াত হওয়ার পর থেকে কিন্তু আপাতত ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডাইরেক্টর জেনারেলের পদটি কিন্তু ভ্যাকেন্ট আছে। ঠিক আছে, নেক্সট, who has been awarded the MS Swaminathan Environmental Protection Award? MS Swaminathan Environmental Protection Award টি রিসেন্টলি কাকে দেওয়া হচ্ছে? তো আমরা দেখতেই পাচ্ছি MS স্বামীনাথন মানে এনভায়রনমেন্টের জন্য কাজ করেছেন এমন কোনো ব্যক্তিত্বকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং তিনি হচ্ছেন আনন্ত দর্শন শঙ্কর। ইনি বর্তমানে চেয়ারম্যান আছেন অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন এবং ওনাকে কিন্তু 2024 সালে MS স্বামীনাথন এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড কিন্তু প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও উনি কিন্তু ম্যানেজিং ট্রাস্টি অফ দ্য ফাউন্ডেশন ফর রিভাইটালাইজেশন অফ লোকাল হেলথ ট্র্যাডিশন and founder vice chancellor of the University of Transdisciplinary Health Sciences and Technology। এবং ওনার একটা খুব ইনোভেটিভ কাজ আছে, সেটা হচ্ছে যে ওয়াইল্ড যে মেডিসিনাল প্লান্ট গুলো যেগুলো সাধারণত জঙ্গলে পাওয়া যায়, জঙ্গলের মধ্যে, সেই সমস্ত প্লান্ট গুলোকে আইডেন্টিফাই করা, তাদের মেডিসিনাল ভ্যালুকে আইডেন্টিফাই করা, শুধু আইডেন্টিফিকেশন না, সেগুলোকে সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু ওনার অনেক অবদান আছে এবং স্পেশালি এটা উনি ফরেস্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন রাজ্যের যে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের সাথে কোলাবোরেশন করে উনি এই কাজগুলো করেন। এই কাজটা, এই স্পেশাল কাজটার জন্যই কিন্তু ওনাকে এই MS স্বামীনাথন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। ঠিক আছে, who has been appointed as the director of Film and Television Institute of India, Pune? এইটা থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ পুনে, এটা থেকে দুটো পজিশন নিয়ে প্রশ্ন আসে, একটা হচ্ছে ডাইরেক্টর আর একটা হচ্ছে চেয়ারম্যান। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, FTII যেটাকে আমরা শর্টে জানি, এটা বেসিক্যালি একটা অটোনোমাস ইনস্টিটিউট, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর আন্ডারে, এবং এর প্রধান কাজ হচ্ছে সমস্ত সিনেমার বিষয়টাকে কন্ট্রোল করা, সেন্সরশিপ বা এই ধরনের কাজগুলো, সার্টিফিকেশন দেওয়া, এইটাকে কন্ট্রোল করাই হচ্ছে FTI এর কাজ। 1960 এর গঠন, এবং যেটা জিজ্ঞেস করা হয়, এক হচ্ছে জিজ্ঞেস করা হয় চেয়ারম্যান, আর একটা হচ্ছে ডাইরেক্টর। চেয়ারম্যান সাধারণত এটা কোনো বিউরোক্রেটিক পজিশন না। বর্তমানে সাউথ অ্যাক্টর, দক্ষিণ ভারতের পপুলার অ্যাক্টর আর মাধবন কিন্তু FTI এর চেয়ারম্যান পদে আছেন। ডাইরেক্টর যে পদটি, সেটা বেসিক্যালি একটি বিউরোক্রেটিক পদ। ধীরাজ সিংকে রিসেন্টলি কিন্তু FTI এর চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। ইনি কিন্তু একজন ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস অফিসার 1995 ব্যাচের, এবং FTI যেটা বেসিক্যালি ফিল্ম ইনস্টিটিউট, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, যার FTI ইজ এ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল লায়াজো সেন্টার অফ স্কুলস অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন। ওয়ার্ল্ড এর অর্গানাইজেশনের সাথেও কিন্তু FTII ভারতের একটা লায়াজো মেনটেন করে। ঠিক আছে, তো তার নতুন ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ধীরাজ সিং
1995 ব্যাচের ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস অফিসার। In which states Shivpuri district country's first PM Janman colony built at পঞ্চায়েত level? ঠিক আছে, এটা এই প্রশ্নটা আমি একটু অন্য ঘুরিয়ে তোমাদের কাছে রাখার চেষ্টা করছি। প্রথমেই জানতে হবে যে প্রধানমন্ত্রী জনমন এই স্কিমটা কি, তারপরে এই স্কিমটা জানার পরে আমরা প্রধানমন্ত্রী জনমন কলোনি জিনিসটা কি সেটা জানবো। তাহলে প্রথমে দেখি আমরা প্রধানমন্ত্রী জনমন মানে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, এটা হচ্ছে পুরো ফুল ফর্মটা, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। এর প্রধান উদ্দেশ্য কি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ যেটাকে পিভিটিজি বলে, তাদের আপলিফট করা, তাদের ইকোনমিক্যালি এবং ওভারঅল সোসাইটালি তাদের যাতে ডেভেলপমেন্ট হয়, সেইটা হচ্ছে এই পিএম জনমনের প্রধান উদ্দেশ্য। 9টা ক্রিটিক্যাল ইন্টারভেনশনের ওপর কিন্তু মেনলি জোর দেওয়া হয়, যেমন জল, খাদ্য, এডুকেশন, হেলথ, এই সমস্ত 11টা ক্রিটিক্যাল ইন্টারভেনশনের ক্ষেত্রে কিন্তু এই পিভিটিজি যারা আছেন তাদের আপলিফটমেন্ট করা হয় এই প্রধানমন্ত্রী জনমন স্কিমের আন্ডারে। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর আন্ডারে এই কাজ স্কিমটা পড়ে এবং এটা কিন্তু সেন্ট্রাল স্টেট একটা কোলাবোরেটিভ স্কিম। এই স্কিমের আন্ডারে মেনলি ঘর তৈরি করে দেওয়া হয়েছে যারা একদম ভালনারেবল ট্রাইবাল গ্রুপস আছে তাদের জন্য, এবং এই ঘর প্রথম 500টা প্রধানমন্ত্রী জনমন হাউস তৈরি করা হয়েছিল এই মধ্যপ্রদেশের শিবপুরি ব্লকে। মধ্যপ্রদেশের শিবপুরি ডিস্ট্রিক্টের শিবপুরি ব্লকে প্রথম 500টা প্রধানমন্ত্রী জনমন হাউস তৈরি করা হয়েছে এবং এর ফলে এই 500টা বাড়িকে নিয়ে বেসিক্যালি প্রথম দেশের প্রথম প্রধানমন্ত্রী জনমন কলোনি কিন্তু ওপেন করা হলো এই শিবপুরি ব্লকেই। ঠিক আছে, সেই কারণে প্রশ্নটা এইভাবেই করা হয়েছে যে ভারতের কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্টের কোন ব্লকে প্রথম প্রধানমন্ত্রী জনমন কলোনি ওপেন করা হলো। ঠিক আছে, মধ্যপ্রদেশ topped the list of state constructing permanent houses for the most vulnerable tribal groups under the PM Adivasi Janman Mahabhiyan। টোটাল মধ্যপ্রদেশের জন্য আউট অফ এত টোটাল মধ্যপ্রদেশের জন্য 1,13,433টা জনমন হাউস স্যাংশন হয়েছিল। তার মধ্যে মধ্যপ্রদেশ 22,619 জনমন হাউস তৈরি করেছে এবং এর ফলে মধ্যপ্রদেশ জনমন হাউস তৈরির ক্ষেত্রে একদম টপ পজিশনে আছে। সেকেন্ড পজিশনে আছে ওড়িশা, থার্ড পজিশনে আছে ছত্তিশগড়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে যাই। The construction of 3 marine structures have been named Ashoka, Chandragupta and Kalpataru. What is it related to? Recently 3টে মারিন স্ট্রাকচার মানে সমুদ্রের মধ্যে 3টে স্ট্রাকচারকে কনস্ট্রাক্ট করা হয়েছে, এটাই বলতে চেয়েছে এখানে। এদের নামগুলো দেওয়া হয়েছে অশোকা, চন্দ্রগুপ্ত এবং কল্পতরু। এটা কোন মেরিন বা কোন ওশানে এই স্ট্রাকচার গুলো গঠনের কথা বলা হয়েছে? তো এটা বেসিক্যালি ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান এই স্ট্রাকচার গুলো গঠনের কথা বলা হয়েছে। রিসেন্টলি আন্ডার ওয়াটার স্ট্রাকচার ইন দা ইন্ডিয়ান ওশান ওয়্যার নেমড। ভারত মহাসাগরের নিচে মানে তলদেশে আন্ডার মেরিন স্ট্রাকচার আইডেন্টিফাই করে এবং সেটাকে ডেভেলপ করা হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে রাজাদের নামে, চন্দ্রগুপ্ত, অশোকা এবং কল্পতরু। এবং কোথাও না কোথাও দেখা গেছে এটা বেসিক্যালি মেরিন যে এক্সপ্লোরেশন হয় তার একটা মানে কারেন্টতম রিসেন্টতম বলতে পারো বা কারেন্টতম নিদর্শন। ঠিক আছে, এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন এবং ইউনেস্কো ইন্টার গভর্নমেন্টাল যে ওশেনোগ্রাফিক কমিশন আছে তারা একত্রিতভাবে বিভিন্ন সমুদ্রের নিচে বিভিন্ন স্ট্রাকচার তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে খুঁজে বেড়ান। সেই স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই হলে সেগুলোর নামকরণ করা হয়। এখন অব্দি ইন্ডিয়ান ওশানে এরকম 10খানা স্ট্রাকচার, এই 3টাকে ইনক্লুড করে 10টা স্ট্রাকচার আইডেন্টিফাইড হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচারেরই কিন্তু নামকরণ করা হয়
রিসেন্ট যে তিনটে আইডেন্টিফাই হয়েছে তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত, অশোকা এবং কল্পতরু। The discoveries of this underwater structure are part of the Indian Southern Ocean Research Program. ভারতের যে সাউদার্ন ওশান রিসার্চ প্রোগ্রাম আছে, যেটা 2004 সালে শুরু হয়েছিল with the National Center for Polar and Ocean Research, তারই একটা পার্ট হচ্ছে এই ধরনের বিভিন্ন স্ট্রাকচারস, আন্ডার ওয়াটার স্ট্রাকচারকে আইডেন্টিফাই করা। ইট ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান সাউদার্ন ওশান রিসার্চ প্রোগ্রাম, যেটা শুরু করা হয়েছিল এই রিসার্চ প্রোগ্রামটা 2004 সালে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কি? টু স্টাডি ভ্যারিয়াস অ্যাসপেক্টস ইনক্লুডিং বায়োজিওকেমিস্ট্রি, বায়োডাইভার্সিটি অ্যান্ড হাইড্রোডাইনামিক্স। এইগুলো এই সমস্ত ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টই এই প্রোগ্রামটার প্রধান উদ্দেশ্য। 7 structures including the recently added ones in the Indian Ocean are now named primarily after Indian scientists or based on, সরি আমি 10টা বলে দিয়েছিলাম, এই তিনটেকে নিয়ে, সরি আমি এই তিনটেকে নিয়ে 10টা বলে দিয়েছিলাম, এই তিনটেকে নিয়ে টোটাল 7টা স্ট্রাকচার কিন্তু এই রিসার্চ প্রোগ্রামের আন্ডারে আইডেন্টিফাই হয়েছে এবং তাদের নামকরণ সাধারণত কোনো রাজাদের নামে বা কোনো ইন্ডিয়ান সায়েন্টিস্টের নামে কিন্তু তাদের নামকরণ করা হয়েছে। যেমন একটা স্ট্রাকচারের নাম সিভি রমনের নামেও নামকরণ করা হয়েছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচার গুলো বিভিন্ন রাজাদের নামে, ভারতীয় রাজাদের নামে অথবা ভারতীয় পপুলার সায়েন্টিস্টদের নামে নামকরণ করা হয়েছে। এইটা ছবিটা দেখো, এই যে ইন্ডিয়ান ওশেন, এই ইন্ডিয়ান ওশেনের ঠিক এই জায়গাটাকে কিন্তু এরকম বড় করে দেখা হয়েছে। এইখানে দেখো চন্দ্রগুপ্ত, অশোক আর এই কল্পতরু, এই তিনটেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তিনটের নতুন নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? Who topped the Skytrax Best Global Airline for 2024 list? তাহলে Skytrax এর তরফ থেকে প্রত্যেকবারই জানো যে তোমরা বেস্ট এয়ারলাইনের অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং আবারও বেস্ট এয়ারলাইন যেটা হলো সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজ। 2024-এ বেস্ট টপ এয়ারলাইন হলো কাতার এয়ারলাইন, এবং এটা কাতার এয়ারলাইন কিন্তু 8ম বারের জন্য এই বেস্ট এয়ারলাইনের অ্যাওয়ার্ড কিন্তু পেল। ঠিক আছে? দোহা বেস্ট এয়ারলাইন, এটা এই কাতার এয়ারলাইন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ওয়ার্ল্ড বেস্ট বিজনেস ক্লাস লঞ্চ, ওয়ার্ল্ড বেস্ট এয়ারলাইন ইন দা মিডল ইস্ট, সমস্ত ক্ষেত্রেই কিন্তু কাতার এয়ারলাইন্স এর নামই প্রথম আসে। ফর ইটস লাক্সারিয়াস অ্যামিনিটিজ, এক্সিলেন্ট কুইজিন এবং গ্লোবাল নেটওয়ার্ক ওভার 150 ডেস্টিনেশন। মানে কাতার এয়ারলাইন কিন্তু 150টারও বেশি ডেস্টিনেশন অ্যাব্রড বা গ্লোবাল ডেস্টিনেশনে যায়। কাতার এয়ারলাইনের পরে সেকেন্ড পজিশনে যে এয়ারলাইনটা আছে সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন, এবং তারপরে হচ্ছে এমিরেটস এয়ারলাইন। কল্প সুবর্ণ and কল্প শতাব্দী varieties launched by PM Modi are related to what? Just আশা করি আমরা সবাই জানি আইকার এর নাম। What is the full form of আইকার বলো? রিসেন্টলি আমরা জানি যে সেন্ট্রাল প্লান্টেশন ক্রপস রিসার্চ ইনস্টিটিউট, এরা বিভিন্ন ক্রপসের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, এবং বর্তমানে প্রায় 109টা ক্রপ ভ্যারাইটিকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। 109টার মধ্যে দুটোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লঞ্চ করলেন। সেই দুটো হচ্ছে ভ্যারাইটিস অফ কোকোনাট, নারকেলের ভ্যারাইটি। একটার নাম হচ্ছে কল্প সুবর্ণ এবং কল্প শতাব্দী। তাহলে আমাদের কোয়েশ্চেনটা এইভাবে হচ্ছে যে সেন্ট্রাল প্লান্টেশন ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে যে 109টা ক্রপ ভ্যারাইটিকে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, তার মধ্যে দুটোকে কিন্তু প্রধানমন্ত্রী নিজে লঞ্চ করলেন। সেই দুটো হচ্ছে কল্প সুবর্ণ এবং কল্প শতাব্দী। both are varieties of coconut. Who has recognized the idol in the temple as a living person? এটা আমি জাস্ট একটু কেসটার নাম লিখে এনেছি, নইলে আমি ভুলে যাব। আমি এটা বলি, এখানে অনেক কিছু লেখা আছে, আমি একটু বুঝিয়ে বলি। বেসিক্যালি চেন্নাইয়ে, সরি মাদুরাইতে, আমরা যদি দেখি চেন্নাই বলতে গিয়ে, তামিলনাড়ুর মাদুরাইতে
এক মিনিট দাঁড়া, একটা মেসেজ এসছে, একটু দেখে নি। হ্যাঁ, ওকে। তামিলনাড়ুর মাদুরাইতে রিসেন্টলি একটি মন্দিরটার নাম হচ্ছে শ্রী মুথালাম্মান এন্ড শ্রী মারিয়াম্মান টেম্পল। তো নামটা আমি এই টেম্পলটা শ্রী মুথালাম্মান এন্ড শ্রী মারিয়াম্মান টেম্পল, এই টেম্পলটি রিসেন্টলি 10 বছর ধরে বন্ধ ছিল এবং রিসেন্টলি এই টেম্পলটি মাদ্রাজ হাইকোর্টের অর্ডারে রিওপেন করা হয়েছে। এবং এই কেসের নিরিখেই মাদ্রাজ হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে এবং বলেছে যে যে কোনো টেম্পলে, যে কোনো মন্দিরে যে আইডল থাকে, যে ডেটি থাকে, তাকে অ্যাজ এ লিভিং পারসন হিসেবে কনসিডার করার জাজমেন্ট দিয়েছে। এবং উনি বলেছে এই টেম্পলটা আজ থেকে 10 বছর আগে বিভিন্ন কমিউনিটির ডিসপিউট ওভার আনটাচেবিলিটির জন্য বন্ধ করে দেওয়া হয়। এবং বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যেটা হয় যে মন্দির বন্ধ মানে পুজো বন্ধ, মূর্তি পুজো বন্ধ, এবং আবার কেসটাকে রিওপেন করা হয় এবং ফাইনালি কেসটা জেতার পরে কোর্ট নির্দেশ দেয় যে যে কোনো মন্দিরে যে মূর্তি আছে তাকে লিভিং পারসন হিসেবে কনসিডার করতে হবে এবং বলে যে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। মন্দির বন্ধ করে দেওয়া মানে একটা লিভিং পারসনকে জেলে আবদ্ধ করে দেওয়া এবং বেসিক্যালি তার যে মিনিমাম যেটা তার প্রাপ্য সেটা হচ্ছে প্রতিদিনের যে একটা ওয়ার্শিপ, প্রতিদিনের একটা পূজা, সেটা থেকে কিন্তু তাকে বঞ্চিত করা হচ্ছে। তো আইডলকে অ্যাজ এ লিভিং পারসন হিসেবে কনসিডার করা হবে এবং এইভাবে উইদাউট পুজো কোনো মন্দির বন্ধ করা যাবে না। এই জাজমেন্টটাই কিন্তু রিসেন্টলি দিয়েছে, যে কারণ উনি বলছে যে যেহেতু টেম্পলে যে ডেটি আছে তাকে আমরা লিভিং পারসন হিসেবে কনসিডার করছি, তো সেক্ষেত্রে তার ওয়ার্শিপ রাইট আছে। এইখানে দুটো তিনটে জিনিস দেখতে হবে, যে কনসিডারিং দ্য আইডলস জুরিস্টিক পার্সোনালিটি, বলছে যে যে আইডল আছে বা যে ডেটি আছে তাকে জুরিস্টিক পার্সোনালিটি হিসেবে কনসিডার করতে হবে। এবং তা কোর্ট এক্সারসাইজ করেছে প্যারেন্টস প্যাট্রিয়ার্ক জুরিসডিকশন টু প্রোটেক্ট দ্য রাইট অফ আইডলস এনশিওরিং ডেইলি ধার্মিক রিচুয়াল কন্টিনিউড। জুরিস্টিক পার্সন বলতে কি বোঝানো হয়? জুরিস্টিক পার্সন শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি ভার্সেস সোমানাথ দাস 2000-এর একটা কেসে জুরিস্টিক পার্সোনালিটির একটা ডেফিনেশন কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে জুরিস্টিক পার্সন ইজ আ লিগাল পার্সোনালিটি এনকম্পাসিং গডস, কর্পোরেশন অ্যান্ড অ্যানিমালস। মানে জুরিস্টিক পার্সন বলছে যে একটা এমন একটা পার্সন যাকে কি বলবো, যাকে লিগাল পার্সোনালিটি হিসেবে তোমাকে কনসিডার করতে হবে। সেটা ভগবান হতে পারে, সেটা কোনো অ্যানিমাল হতে পারে, সেটা কোনো কর্পোরেশন হতে পারে। এবং লিগাল পার্সোনালিটি মানে কিন্তু তার লিগাল রাইটস থাকছে, ঠিক আছে? এবং এই জাজমেন্টে মাদ্রাজ হাইকোর্ট কিন্তু বলেছে যে আইডলকে মানে মূর্তিকে কিন্তু তোমাকে জুরিস্টিক পার্সোনালিটি হিসেবে কনসিডার করতে হবে। এবং তার ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে প্যারেন্ট প্যাট্রিয়া জুরিসডিকশন দিয়ে তার রাইটকে প্রোটেক্ট করা হয়েছে। বলা প্যারেন্ট প্যাট্রিয়া জুরিসডিকশনটা কি? তার মানে বেসিক্যালি যে ব্যক্তির কোনো প্যারেন্ট থাকে না, মানে কোনো গার্জিয়ান থাকে না, অটোমেটিক্যালি এই জুরিসডিকশন অনুযায়ী তার গার্জিয়ান স্টেট হয়ে যায় এবং স্টেটের দায়িত্ব পড়ে যে গার্জিয়ান হিসেবে তার অধিকারকে রক্ষা করা। তো একটা মূর্তির যে কিনা একটা জুরিস্টিক পার্সোনালিটি, তার অধিকার হচ্ছে রোজকার পুজো পাওয়া। তাকে 10 বছরের জন্য কোনো জায়গায় বন্দি করে রাখা যাবে না, তার ডেইলি পুজো পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এবং এই মর্মে কিন্তু এই
শ্রী মুথালাপ্পান এবং শ্রী মারিয়াম্মান টেম্পল ইন মাদুরাই অফ তামিলনাড়ু কে রিওপেন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, what is the Nalganga Venganga river linking project related to that in discussion recently? নালগঙ্গা ওয়েনগঙ্গা রিভার লিঙ্কিং প্রজেক্ট নিউজে আছে, এটা কোন এই প্রজেক্টটা কোন রাজ্যে অবস্থিত? তো নলগঙ্গা, ইট ইজ, আর ওয়েনগঙ্গা আমরা জানি গোদাবরী, তাই তো? নলগঙ্গার ট্রাইবিউটারি বা উপনদী হচ্ছে তাপ্তির, আর গোদাবরীর উপনদী হচ্ছে ওয়েনগঙ্গা। এই দুটো নদীকে লিংক করে একটা প্রজেক্ট আনা হয়েছে যার নাম হয়েছে নলগঙ্গা ওয়েনগঙ্গা প্রজেক্ট, যেই প্রজেক্টটা মহারাষ্ট্রে অবস্থিত। এই প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি এই নলগঙ্গা বা ওয়েনগঙ্গাকে লিংক করে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টে 426.52 কিলোমিটার লম্বা একটা লিঙ্কিং ক্যানাল তৈরি করার কথা বলা হয়েছে, এবং এই ক্যানালটা কিন্তু বেসিক্যালি একটা প্রায় 15টা শহরের ওপর দিয়ে, 15টা শহর যেটা কিনা 6টা জেলায় বিস্তৃত, প্রায় 3.75 হেক্টর ল্যান্ডকে ক্রস করবে, তার উপর দিয়ে 426.52 কিলোমিটার লিঙ্কিং ক্যানাল তৈরি করা হবে, এবং এই ক্যানালের মাধ্যমে জলকে গোসিখুর্দ ড্যাম থেকে, যেটা কিনা ভান্ডারা ডিস্ট্রিক্টে অবস্থিত আন্ডার নলগঙ্গা ড্যাম, সেখান থেকে কিন্তু জল ডাইভার্ট করে ওয়েনগঙ্গাতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তাহলে নলগঙ্গা থেকে জল ডাইভার্ট করে লিঙ্কিং ক্যানালের মাধ্যমে ওয়েনগঙ্গাকে নিয়ে যেতে হবে, এবং এই যে লিঙ্কিং ক্যানেলটা সেটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 426.52 কিলোমিটার, যেটা 6টা ডিস্ট্রিক্টের 15টা শহরের ওপর দিয়ে যাচ্ছে এবং প্রায় 3.75 লাখ হেক্টর জমির ওপর দিয়ে যাবে। কি মনে করা হচ্ছে যে এই 3.75 লাখ হেক্টর যে জমি, সেই জমিটা বেসিক্যালি খরা জমি, তো এর ওপর দিয়ে যদি একটা লিঙ্কিং ক্যানাল যায়, সেই জলটাকে ব্যবহার করে সেখানে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু উর্বর বা চাষের যোগ্য করা যেতে পারে। দিস ইজ দ্য মেন উদ্দেশ্য অফ দিস হোল প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা কিন্তু মহারাষ্ট্রতে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, when was the World Photography Day 2024 observed? World Photography Day এটা একটা annual worldwide celebration of the art, craft, science and history of photography. এটা প্রথমবার 2010-এ অবজার্ভ করা হয়েছিল, এবং 2024 সালে দিনটার থিম হচ্ছে an entire day, which has become the third state to declare menstrual leave for working women. তাহলে রিসেন্টলি তৃতীয় রাজ্য হলো ওডিশা রাজ্য, যারা কিনা মহিলাদের জন্য যে মেনস্ট্রুয়াল লিভ সেটাকে কিন্তু ওয়ার্কিং ওমেনদের জন্য ডিক্লেয়ার করলো। ঠিক আছে, এর আগে কেরালা আর বিহার অলরেডি মহিলাদের ওয়ার্কিং ওমেনদের জন্য মেনস্ট্রুয়াল লিভ অলরেডি ডিক্লেয়ার করে চলেছে। এক্ষেত্রে ওড়িশাদের ক্ষেত্রে বলা হয়েছে যে বোথ গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে মহিলাদের একটা দিন একটা পেড পিরিয়ড লিভ দেওয়া হবে, যদিও এটা অপশনাল, মানে মহিলা চাইলে এটাকে অ্যাভেল করতে পারে অথবা অ্যাভেল করতে পারে না, সেটা তার ইচ্ছা, তবে একদিন সেই লিভ নিলে তার কোনো স্যালারি ডিডাক্ট হবে না। ঠিক আছে, এক্ষেত্রে কিছু আদার ইনফরমেশন হচ্ছে, প্রথম রাজ্য এই মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড, ফার্স্ট স্টেট টু প্রোভাইড ক্যাশ টু অ্যাডোলেসেন্ট গার্লস টু বাই স্যানিটারি ন্যাপকিন, এমপি। প্রথম ফার্স্ট স্টেট, ইন্ডিয়াস ফার্স্ট স্যানিটারি ন্যাপকিন ফ্রি ভিলেজ, সেটা হচ্ছে কুম্বালাঙ্গি ভিলেজ ইন কেরালা। ফার্স্ট কান্ট্রি টু মেক পিরিয়ড প্রোডাক্টস ফ্রি, সেটা হচ্ছে স্কটল্যান্ড। Where did NABARD launch the My Pad My Rights program? কোথাতে? লেহেতে। আর আম্মা এন্ড বাহিনী যোজনা কোথায়? এটা হচ্ছে সিকিমে। এগুলো হচ্ছে সাম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু মেনস্ট্রুয়াল সাইকেল অফ ওমেন। Which IIT has honored Sundar Pichai with an honorary doctorate degree? IIT Kharagpur আমরা জানি, he is the alumnus of IIT Kharagpur already, আমরা এটা জানি। তো সুন্দর পিচাই CEO of Alphabet, Inc, গুগল, যাই বলো তোমরা, ওনাকে রিসেন্টলি IIT
খড়গপুরের তরফ থেকে অনারারি ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করা হচ্ছে এবং এটা কিন্তু স্যান ফ্রান্সিসকোতে একটা স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে প্রদান করা হয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে ওনার স্ত্রী অঞ্জলি পিচাই, যিনি একজন অ্যালামনাস অফ খড়গপুর, ওনাকেও কিন্তু ডিস্টিংগুইশড অ্যালামনাস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। Who issued the world's first carbon removal bond for the Amazon forest? ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে বিশ্বের প্রথম কার্বন রিমুভাল বন্ড লঞ্চ করা হয়েছে অ্যামাজন ফরেস্টের জন্য। ওয়ার্ল্ড ব্যাংক সোল্ড আর 9-year-old 9 বছরের পুরানো 225 মিলিয়ন নোটকে এই বছর কিন্তু সেল করেছে, যেটা কিনা অ্যামাজনের রিফরেস্টেশন করা এই ফান্ড, যেটা এই 9 বছরের পুরানো 225 মিলিয়নের নোটকে সেল করে যে টাকাটা পাওয়া যাবে সেটা দিয়ে কিন্তু অ্যামাজনকে রিফরেস্টেশন করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ঠিক আছে, এইটা রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু করেছে। এবং আজকে শেষ প্রশ্ন, which Indian academy has joined the Interpol Global Academy Network? তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর তরফ, সিবিআই কিন্তু 10th মেম্বার হলো যারা কিনা ইন্টারপোল গ্লোবাল একাডেমি নেটওয়ার্কে জয়েন করতে চলেছে। এটা বেসিক্যালি সিবিআই এর যে ইন্টারন্যাশনাল একাডেমির সাথে আরো এঙ্গেজমেন্টকে আরো বেশি ইনক্রিজ করবে। এখানে সিবিআই আর ইন্টারপোলের ডিটেলস দেওয়া আছে, আমি আর এটা যাচ্ছি না, জাস্ট খেয়াল রাখো যেটা যে সিবিআই এর বর্তমান ডাইরেক্টর আছেন প্রবীণ সুদ। ঠিক আছে, আর প্রেসিডেন্ট অফ ইন্টারপোল হচ্ছে আহমেদ নাসের আল রাইসি। তোমাদের পিডিএফ এটা যেহেতু দেয়া থাকবে, আমি আর এটা নিয়ে আলাদা করে কিছু এক্সপ্লেন করলাম না। আজকে তোমাদের জন্য প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্পেশাল ডিজি বা ডাইরেক্টর জেনারেল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? কমেন্ট সেকশনে উত্তর দিও, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তোমাদের কাছে প্রিমিয়ার হচ্ছে, কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা দিও। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, সকলকে ধন্যবাদ ফর জয়নিং দ্য ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং কোনো সাজেশন থাকলে যাতে কিভাবে ক্লাসটাকে আরো ভালো করা যায়, এরকম কোনো সাজেশন থাকলে ফিল ফ্রি টু ইনফর্ম মি, আমাকে জানিও। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, তোমাদের সারাটা দিন খুব ভালো কাটুক এবং দেখা হচ্ছে আগামীকাল। আর অ্যাজ ইউজুয়াল আজকে রাতে যেমন তোমাদের মিসলেনিয়াস এর জন্য এবং ডব্লিউবিসিএস এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ইউটিউবে প্র্যাকটিস ক্লাস হচ্ছে সন্ধ্যে 7টা, রাত 9টা এবং রাত 11টায়, তেমনটাই হবে। ধন্যবাদ, ভালো থেকো, বাই।